দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে। আজ আমরা কথা বলবো অবশ্যই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে। আপনারা জানেন রাত 12টায় শেষ হয়ে যাচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, এবং আর মাত্র একদিন বাকি, তারপরে বহুকাঙ্ক্ষিত ঢাকা নগরীর সেই দুইটি সিটি কর্পোরেশনের ভোট। সেই ভোট কেমন হবে, সেই ভোট নিয়ে নাগরিকরা কী ভাবছেন, ভোটের যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয় সেটি কতখানি হলো, ভোট কেমন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই, বিশ্লেষণ করতে চাই নির্মোহভাবে। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি নগরীতে ভোটের উত্তেজনা। পুরো সময় আপনার সঙ্গে থাকছি মাহফুজ মিশু। দর্শক, নগরীতে ভোটের উত্তেজনা, সেই প্রশ্নে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আইনজীবী জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরাদ এবং সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান। আপনাদের চারজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই শেখ রবিউল আলম আপনাকে দিয়ে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস স্পষ্ট করে বলছেন যে কেন্দ্র দখলের পায়তারা চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকালকেও বলেছেন যে বাইরে থেকে বিএনপি প্রচুর পরিমাণে লোকজনকে ভাড়া করে এনেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেটি বলছে। ফলে সব মিলিয়ে ভোট নিয়ে মানুষের ভিতরে খানিকটা ভয়ও সম্ভবত তৈরি হয়েছে। সেটা বিএনপিও আওয়ামী লীগকে দোষারোপ করছে, আওয়ামী লীগও বিএনপিকে দোষারোপ করছে, কিন্তু ফলাফল হচ্ছে ভোট নিয়ে একটা আতঙ্ক তৈরি হলো কিনা মানুষের মনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 24 ঘন্টার দর্শকদেরকে। ব্যারিস্টার ফজলে নূর তাপস রাজনৈতিকভাবে দোষারোপ করে যে বক্তব্য দিয়েছে সেটা একেবারে ভিত্তিহীন, এবং মানুষের কাছে এটা ধরেন কোনো গ্রহণযোগ্যতা পাবে না। ভোট নিয়ে মানুষের ভীতি রয়েছে, রাজনৈতিক দলের মধ্যেও অনাস্থা রয়েছে, রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস রয়েছে। ক্রেডিবলের নির্বাচন বাংলাদেশে এখন নির্বাসিত প্রায়। ধরেন সরকারি দলের একক আধিপত্য, তারপর ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পায়, অ্যাসোল্ট হতে পারে, তার ভোট দিয়ে দেওয়া হয়ে যায়, গিয়ে দেখে কেন্দ্রে। এই পরিস্থিতি তো বিরাজ করছে। আগে রাজনৈতিক দলগুলির অনীহা ছিল, এখন ভোটারদেরও অনীহা। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনগুলি দেখি, সম্প্রতি যেগুলি হয়েছে, সেখানে দেখবেন যে ভোটারের উপস্থিতি একেবারে কম। আরেকটা কথা হচ্ছে যে বাইরের থেকে লোক বিএনপি জড়ো করেছে। বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারাই তো নির্বাচনে মাঠে থাকা কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য। এবং গত কাল থেকে কঠিন হলো, প্রচার নয় তো তারা ছিলেন সক্রিয়ভাবে। ছিলেন। আমি বলছি আপনাকে যে তফসিল ঘোষণার পর থেকে প্রচারণার একটা উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে চলছিল। রাজনৈতিক দলগুলি তাদের নেতাকর্মী নিয়ে প্রচারণা করেছে। যতটুকু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা রাজনীতির অংশ, সেটা ভোটের রাজনীতি বাংলাদেশে আছে। কিন্তু গতকাল থেকে যদি আপনি দেখেন যে ওই বাইরের থেকে লোক এসেছে, একটা প্যানিক তৈরি করে দিল ওবায়দুল কাদের সাহেব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি অধ্যুষিত এলাকা বা বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আছে, গত রাত থেকে তাদের বাসায় সমস্ত রেড দিয়েছে। এবং আমি কয়েকটা, আপনি সময় দিলে বলতে পারবেন ইনফরমেশন দিয়ে যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে সকালবেলা, আবার অধিকাংশ জনকে আদালতে চালান দেওয়া হয়েছে মিথ্যা ভিত্তিহীন মামলায়। অর্থাৎ কেমন সংখ্যা এটা? আপনি আজকাল আমি ধরেন গতকালকে 8 জন 14 নম্বর ওয়ার্ড হাজারীবাগ থানার, সেখানে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সকালবেলা 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, 3 জনকে চালান দেওয়া হয়েছে। 16 নম্বর ওয়ার্ড হাতিরপুল এলাকায়, সেখানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকেই চালান দেওয়া হয়েছে। হাতিরপুল মানে কলাবাগান থানার অধীনে, ওখানে মামলা পাওয়া যায় না, শাহবাগ থানায় পাঠানো হয়েছে, শাহবাগ থানা থেকে তাদেরকে আদালতে। কিন্তু ধরেন পুলিশ তো বলে তারা যদি ফৌজদারি মামলার আসামি হয় তাদেরকে কেন গ্রেফতার করা যাবে না? আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের নামে কোনো মামলা ছিল না, তারা সাসপেক্টেড মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ, এবং ধরেন গতকালকের কথা বলছি, লিফলেট বিতরণ করতে যাওয়া হয়েছে, লিফলেট ছিঁড়ে নেওয়া হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে, এবং বলা হয়েছে যে পরিণতি ভয়াবহ হয়ে যাবে, এলাকা ছেড়ে চলে দাও। বিভিন্ন প্যানিক তৈরি করা হচ্ছে, উত্তেজনা তৈরি করা হচ্ছে। এবং সমস্যাটা কোন কারণে? সরকারি দলের প্রার্থী বলেন, নেতাকর্মী বলেন, নির্বাচনের সাথে যারা যুক্ত বলেন, তারা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটালে বা ধরেন আচরণবিধি লঙ্ঘন করলে বা প্রতিদ্বন্দ্বী দলের কর্মী সমর্থককে অ্যাসল্ট করলে কারো কাছে জবাবদিহি করতে হয় বা তাদের আইনের আওতায় আসতে হয়, এই নজির নাই। এবং তারা তো পরোয়া করছে না কোনো কিছু, কারণ তাদের কিন্তু খুব যৌক্তিক একটা প্রশ্ন। ধরেন ঢাকা শহর, এটা রাজধানী শহর, সব মিডিয়া সেখানে, সব দূতাবাস সেখানে, প্যানিক তৈরি করে আওয়ামী লীগের লাভটা কি? তারাই তো সরকারের দায়িত্ব, তাদের ঘাড়েই পড়বে, তাহলে তারা কেন করছে এটা? না, তারা মাঝে মাঝে একবারই অপকৌশল নিয়ে বুঝাতে চায়, তারাও ক্রাইসিসে আছে, তারাও নির্বাচন নিয়ে একটু ব্যাকফুটে আছে, তারা একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ পরিবেশ তৈরি করতে চায় বা বুঝাতে চায়, এবং তারাও যে জবাবদিহির বাইরে না, তারাও ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য ভোটের উৎসবে তারা একটা সমান
ভাবে লড়ছে, বা level সরকারি playing দল field তৈরি হচ্ছে। বিরোধী দল, একটা লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, বিরোধী দলের ব্যাপক সমাগম রয়েছে, তারা নির্বাধে সবকিছু করছে, বাইরের থেকে লোক আনছে, তারাও ম্যানিপুলেট করতে পারে, এই উত্তেজনাটা বজায় রাখার একটা অপকৌশল মাত্র। জি, শাহ আলী ফরাদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই শেখ রবিউলের বক্তব্য শুনছিলেন। আবার আমি একটু আগে টেলিভিশনে দক্ষিণে যিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, তিনি বলছেন যে লঞ্চ ভর্তি করে আওয়ামী লীগ মানুষদেরকে নিয়ে এসছে, সন্ত্রাসীদেরকে নিয়ে এসছে, তাদেরকে ঢাকা শহরে জড়ো করছে, কারণ হচ্ছে ভোটের দিনে একটা আতঙ্ক তৈরি করবে। এখন বিএনপি বলছে আওয়ামী লীগ আতঙ্ক তৈরি করবে, আওয়ামী লীগ বলছে বিএনপি আতঙ্ক তৈরি করবে। এখন এই আতঙ্কের জায়গাটায় আমরা কেন গেলাম? ধরেন গতকালকের আগ পর্যন্ত কিন্তু নির্বাচনের পরিবেশ নিয়ে দুই একটা বিচ্ছিন্ন হামলা ছাড়া একটা দারুণ পরিবেশ ছিল, সেই পরিবেশটা কেন তৈরি হচ্ছে? দেখুন, প্রথমে ধন্যবাদ মিশু ভাই আপনাকে এবং যমুনা টিভিকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আমাদের পক্ষ থেকে এই কথাটি উঠেছিল যে আমাদের কাছে একদম তথ্য উপাত্ত আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ঢাকায় লোক নিয়ে আসছে। তো এই কথার সাথে সাথেই আসলে বিএনপির একটা পাল্টা বক্তব্য চলে আসলো যে এই কাজটা আসলে আওয়ামী লীগ করছে। তো আমরা তো একটা তথ্য উপাত্তের ভিত্তিতে একটা অভিযোগ এনেছিলাম। তারা কিসের ভিত্তিতে এটা বলছে আমি বলতে পারছি না, কারণ ওনারাই একদিকে বলছেন যে পুলিশ প্রশাসন সবই নাকি আমাদের হাতে, আবার বলছেন আমাদের ঢাকার বাইরে থেকেও তাহলে লোক নিয়ে আসতে হবে। মানে কথার মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে যে দুইটার একটা সত্য হবে, দুইটা একসাথে সত্য হতে পারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ওনারা যে কথাগুলো বলছেন বা এই যে আতঙ্কের নিয়ে যে হেডলাইনগুলো হচ্ছে, এগুলো আমি মনে করি আমাদের ঢাকাবাসী যারা, তাদের এখানে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপি যদি বাইরে থেকে লোক নিয়েও আসে এবং তারা যদি কোনো গোলযোগ করার চেষ্টাও করে, সেটা আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, নির্বাচন কমিশন আছেন, আমি বিশ্বাস করি যে তারা যথেষ্ট যোগ্য এই বিষয়গুলো আপনার হ্যান্ডেল করার ক্ষেত্রে। তো আসলে বিষয়টা আসে যে বিএনপির কাছ থেকে এই ধরনের কথাবার্তা এখন কেন আসছে? এখন কারণ আসছে কারণ ওনারা তো ভোটের মাঠে আছেন, ওনারা প্রচারণা চালাচ্ছেন, ওনারা দেখতে পাচ্ছেন তো মানুষ, ঢাকার যারা 2 সিটি কর্পোরেশনের ভোটার নাগরিক, তারা এই যে 4 জন প্রার্থী, মূল প্রার্থী তাদের সামনে, আরও অন্য দলের প্রতিনিধিরাও আছেন, কিন্তু আমরা সবাই জানি যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। তো তারা কিন্তু মানুষের রিসেপশনটা দেখতে পাচ্ছেন, মিডিয়াতে কি ধরনের আলোচনা আসছে তাও দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের আলোচনা আসছে তাও দেখতে পাচ্ছেন, ডোর টু ডোর তারা যাচ্ছেন, বিভিন্ন ঘরে মানুষের হাতে যে লিফলেট দিচ্ছেন। তো ওনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনাদের যারা প্রার্থী তাদের প্রতি মানুষের যে রিসেপশন এবং আওয়ামী লীগের যারা প্রার্থী তাদের ক্ষেত্রে মানুষের কি রিসেপশন। তার মানে তারা জনগণের পারসেপশন বুঝতে পেরে এরকম। আমার মনে হয় বরাবরই বিএনপির তো এই ধরনের, বিএনপির আপনি যদি মানে বিগত কয়েক বছরের কার্যকলাপও দেখেন তাহলে এটা খুব একটা ফারফেচেড কনক্লুশন ড্র করা হবে না। তো আমার ধারণা এটাই হয়তো বা ওনাদের মূল কারণ এই ধরনের একটি কথা শেষ মুহূর্তে এসে বলার ক্ষেত্রে, রাজনৈতিক কৌশল। কারণ ওনারা ইভিএম নিয়ে গত 7-8 দিন ধরে যেই গোলযোগ বা যে আপনার কনফিউশন তৈরি করার চেষ্টা করেছেন সেটা খুব একটা হালে টিকেনি। ওনারা বলছেন একদিকে যে বাংলাদেশের এত শতাংশ মানুষ ইভিএম এর উপরে আস্থা রাখে না, ওনারা কিসের ভিত্তিতে বলছেন এটা জীবনে আমরা ইভিএম নিয়ে আলাদাভাবে আলোচনা করব। ব্যারিস্টার শাহ আলী ফরাদ, ইলিয়াস খান, আপনার কাছে সরাসরি প্রশ্ন, যে জায়গায় আলোচনাটাকে ব্যারিস্টার ফরাদ নিয়ে গেছেন যে বিএনপি নেতৃবৃন্দ বা বিএনপির প্রার্থীরা জনগণের মনস্তত্ত্ব বুঝতে পেরে তারা বুঝতে পারছেন তাদের অবস্থা ভালো না, সেই কারণে এটা। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তাদেরকে রোধ করার শক্তি এই সরকারের নাই। একই সঙ্গে উনি আবার এটাও বলছেন যে আমরা যে রাস্তায় বের হতে পেরেছি এটাই একটা বড় মুনাফা, কারণ এতদিন তো বিএনপি রাস্তায় বেরই হতে পারতো না, নেতাকর্মীদের সংগঠিত করতে পারতো না। ফলে বিএনপি শুরু থেকে যে বলছিল আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে যাওয়া, বিএনপির সেই উদ্দেশ্য কি সফল হয়ে গেল? শুধু তিনিই বলে দিয়েছেন যে আমরা রাস্তায় বেরোতে পারছি। আমরা দেখছি বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশের সবগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিএনপি কিন্তু মামলা হামলায় পর্যদস্ত, আমরা কিন্তু সেটি জানি। যেমন 2014 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, সেটিকে বলা হয় বিনা ভোটের নির্বাচন। 154 জন বিনা ভোটে নির্বাচিত করে আসছে। 18 সালে যে নির্বাচন সেটি হয়েছে রাতের নির্বাচন, এবারে হচ্ছে ইভিএম। তারপরও যে কথাটি এতক্ষণ আলোচনা হয়েছে এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সবাই জানি মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিএনপি কর্মীরা দীর্ঘদিন কিন্তু কি বলে যে মন খুলে যে মিছিল সমাবেশ করা রাজনৈতিক সেটি কিন্তু ইভেন ন্যাশনাল ইলেকশন সময় কিন্তু পারেনি, একটা পোস্টার তো লাগাতে পারেনি। আমরা নৌকার পোস্টার দেখেছি আর হাত পাখার পোস্টার দেখেছি, কিন্তু ধানের শীষের কোনো পোস্টার কিন্তু তারা কোথাও লাগাতে পারেনি। আগের নির্বাচন আমি বাস্তবতাটা বলছি, বাট এবার কিন্তু আমি নিঃসন্দেহে বলবো
আমরা গত প্রায় 1 মাস ধরে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা করছি। নির্বাচনী পরিবেশটি মোটামুটি শেষ 2-3 দিন বাদ দিলে, যেমন ইশরাক সাহেবকে যেদিন ইশরাক সাহেবের মিছিল হামলা করা হয়েছিল, আজকে বোধহয় আবার তাবিদুর সাহেবের মিছিল কারওয়ান বাজার হামলা করা হয়েছে, রুহুল কবির রিজভী সহ অনেকে আহত হয়েছে। আমি এই বিতর্কে যাব না, শুধু একটি কথা বলতে চাই যে শেষ ভালো যার সব ভালো তার। এবারে মোটামুটি যদিও আমরা জানি এবং আমরা এই মতো শুনলাম যে পাড়ায় মহল্লায় যে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বেশি যে দলীয় যারা কর্মী রয়েছে, বড় দুই দলের মধ্যে তো নির্বাচন হয়েছে আলোচনা, যে আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এই পাড়া মহল্লায় কারা বিএনপি করে, সেখানে গিয়ে থ্রেট দিয়ে আসা হয়েছে। তো আমি যে কথাটি বলছিলাম, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আমরা একটি ভালো নির্বাচন চাই। নির্বাচনের দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে, এবং আপনি যে শুরুতে যে কথাটা বলেছিলেন, মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে, এবং সবার মনেই একটি প্রশ্ন হয়েছে যে আমরা কি ভোট দিতে পারবো। সম্প্রতি একটা নির্বাচন হচ্ছে চট্টগ্রাম 8-এ উপনির্বাচন, সেখানে 22.94% ভোটার উপস্থিত। যদিও সেখানে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি এই সংখ্যায় আপত্তি করেছেন যে এত ভোট আসলে পড়েনি, এটা দেখানো হয়েছে। তা আমি আশা করতে চাই যে বাংলাদেশে এই যে নির্বাচন, নতুন একটি বছর শুরু হয়েছে, আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক। এবং আওয়ামী লীগের যিনি সাধারণ তিনিও বলেছেন এটিতে আওয়ামী লীগ হেরে গেলে আকাশ ভেঙে পড়বে, সরকারের পরিবর্তন। একই সঙ্গে বিএনপি যদি না যেতে তাহলে আকাশ ভেঙে পড়বে না, কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে স্ট্রাগল করেছে, এবং কি বলা যায় যে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ একটি চক্র করে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে সেটি ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটি শুরু হবে, প্রতিবাদ হবে। প্রশান্ত ভূষণ বড়ুয়া, পুরো নির্বাচনী পরিস্থিতি নিশ্চয়ই আপনিও পর্যবেক্ষণ করছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের সঙ্গে একসময় ভয়াবহ রকমের উত্তেজনা, গোলযোগ, মারামারি হতো, এটা আমাদের রাজনীতির একটা অংশ ছিল। এবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমার যতদূর মনে পড়ে যে অনেক আগে সাদেক হোসেন খোকা বা তারা যখন নির্বাচন করতেন সে সময়ে কমিশনার ইলেকশন কেন্দ্র করে অনেক লাশও পড়তো, অনেক মানুষ মারা যেতেন, সেরকম পরিস্থিতি এখন নাই। কিন্তু তারপরেও একটা সহিংসতার আশঙ্কা এখন দুই বড় দলের প্রার্থীরাই করছেন, মানে ফজলে নূর তাপস সাহেব করছেন, কিংবা আতিক সাহেব করছেন, কিংবা ইশরাক করছেন, কিংবা তাবিদ আওয়াল করছেন। প্রার্থীরা যদি আতঙ্কের কথা বলেন তাহলে সেটির প্রভাব তো নিঃসন্দেহে ভোটারদের মনেও পড়ে, দলের তৃণমূল কর্মীদের মনেও পড়ে নাকি? ধন্যবাদ দর্শকবৃন্দ এবং আমার অত্যন্ত সম্মানিত কো প্যানেলিস্ট। শোনেন, সাদেক হোসেন খোকা সাহেব কিন্তু নির্বাচন করেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন একবার। হ্যাঁ, পরের বার তো নির্বাচন করেনি ওনার সাথে, কারণ তত্ত্বাবধায়ক সরকার ওনাকে এক্সটেনশন দিয়ে রাখলেন। পরে 2010 অবধি উনি ছিলেন। 2001-2 নির্বাচিত হওয়ার পর নির্বাচিত হওয়া মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পরে উনি 2010 পর্যন্ত কন্টিনিউ করেছেন, আর নির্বাচন করতে হয় উনি। আর আপনার মনে আছে যে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ হয় না। তো ওনাকে বলা হলো যে না, যার ভোট তো সে দেয় একজনকে, কিন্তু অন্যরাও যাতে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা যিনি কার্যকরভাবে নিরপেক্ষভাবে করবেন, সেই জন্য এটি চেয়েছি। তো আমি মনস্তত্ত্বটা আপনি লক্ষ্য করবেন, বিএনপির মনস্তত্ত্বটা এখানে ঐতিহাসিকভাবে দেখা খুবই জরুরি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে আরিফ সাহেব তিনি বয়কট করেছেন, বলে যে এটা এইরকম ভোট ডাকাতির নির্বাচন। পরে যে ঘণ্টা তিনেক পরে উনি বিজয়ী হলেন। আপনি দেখবেন যে 16টি সিটি কর্পোরেশন নির্বাচনে বা স্থানীয় সরকারের বড় নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের জিতবার এবং হারবার উদাহরণ হলো 7-7, প্রায় সমান, 50-50। তো আপনি লক্ষ্য করবেন আওয়ামী লীগের ব্যবস্থাধীনে অতীতে বড় বড় সিটি কর্পোরেশনে গাজীপুরে, রাজশাহীতে, খুলনায়, কুমিল্লায়, এমনকি চট্টগ্রামে মঞ্জুর আলম সাহেব যেবার জিতলেন, মহিউদ্দিন সাহেব 2010-এ যেটা পরাজিত হলেন। তো আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ডটা কিন্তু খুবই ভালো। বিএনপির মনস্তত্ত্বটা ব্যাপার হয় কি, 79 সালে তো ওনারা প্রথম জাগদল করার পর, বিএনপি করার পর নির্বাচনটি করলেন এবং এর 78-এ গণভোট করলেন, যেখানে 98.88% ভোট পেলেন সিএমএলএ সাহেব, যে উনি যা করেছেন, যা করছেন, ভবিষ্যতে যা করবেন তার পক্ষে হ্যাঁ বা না বলুন। তো এই কারণে আপনি দেখেন মানুষের মধ্যে এই যে নির্বাচন নিয়ে ভয়টি, এটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং তার জনক হচ্ছে বিএনপি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে মরহুম জিয়াউর রহমান সাহেব এটি করেছেন। আবার আপনি লক্ষ্য করে দেখবেন একটা কিন্তু কথা চালুই হয়েছিল 10টা
হোন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এটা এই পরিবেশের মধ্য দিয়ে পুরো 80 এবং 90-এর পুরো দশকটা কিন্তু মানুষ এটি দেখেছে। তো মানুষের মনস্তত্ত্বে এক ধরনের ভয় আছে, আমি একমত আপনার সাথে। কিন্তু আজকে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগ প্রার্থী দক্ষিণে যিনি ব্যারিস্টার তাপস, ওয়েল ইকুইপড উইথ প্ল্যানিং, ভিশনারি, প্রিপেয়ার্ড টু সার্ভ পিপল। আর বিপরীতে উইথ ডিউ রেসপেক্ট টু ইশরাক, আমার মনে হয় যে আমি নিজে দক্ষিণের ভোটার, হি ইজ নট প্রিপেয়ার্ড এট অল। একজন এখনও হয়তো ওই মেয়রের জন্য বা আপনার একটি বড় পাবলিক অফিসের জন্য ওনার, আমি খুব নিরপেক্ষভাবে ওনাকে অবজার্ভ করেছি, ভবিষ্যতে হয়তো উনি হতেও পারেন, ওনার একটা উদ্যম আছে, তরুণ, কিন্তু মনে হয় না যে হি ইজ প্রিপেয়ার। একটি উদাহরণ দেখবেন যে আরিফ সাহেব আজকে যাকে অ্যারেস্ট করলো গতকালকে, উনি গুলি করেছেন, এবং আজকে ইশরাক স্বীকার করেছেন যে উনি আমার ব্যক্তিগত সহকারী কিংবা সচিব কেউ নন, তবে শুরু থেকেই স্বইচ্ছাই তিনি বিএনপির এবং আমার রাজনৈতিক নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন। ই অ্যাডমিটেড দ্যাট, এবং এটি গুলি করেছেন। আবার ভিডিও ফুটেজ যেগুলোতে দেখা গেল যে ইশরাক হয়তো বয়সের তরুণ, উনি কিন্তু লাথি মারছেন এটাতে। আর লক্ষ্য করবেন স্লোগানটা কি, ডুবারে ডুবা নৌকা ডুবা। তো আপনি যখন আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থীর অফিসের পাশ দিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনি স্লোগান দিচ্ছেন ডুবারে ডুবা নৌকা ডুবা, এটা তো সুস্পষ্ট উস্কানি। আর ওনারা সবাই স্থানীয়। আমার মনে হয় যে পরে এটি উনি বুঝতে পেরেছেন ইশরাকও, কারণ পরের দিন যখন মির্জা আব্বাস সাহেব সহ খিলগাঁওতে জনসভায় গেলেন, উনি কিন্তু তার কর্মীকেই বলেছেন, পাবলিকলি বলেছেন যে উস্কানি হয় এরকম কোনো কিছু বলবেন না। সো আমার মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য কারেকশন। জি, কিন্তু প্রশান্ত ভূষণ বড়ুয়া, ধরেন এই নির্বাচনী প্রচার প্রচারণায় একটা সমান সুযোগ তৈরির কথা সবাই বলেন, বিশেষ করে প্রার্থীদের ক্ষেত্রে, বড় প্রার্থীদেরকে। প্রচার প্রচারণা শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট পরে শেষ হয়ে যাবে। আমাদের নির্বাচন কমিশন সেই সমান সুযোগ কতখানি তৈরি করতে পারলো এখন পর্যন্ত? যেহেতু প্রচারণা শেষ হলো, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। পাশাপাশি এবার যেহেতু সব কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে, সেই ভোটের জন্যই বা ঢাকাবাসী, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো কতখানি প্রস্তুত, সেটি নিয়ে কথা বলবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, নগরীতে ভোটের উত্তেজনা প্রসঙ্গে কথা বলছি আমরা। প্রশান্ত ভূষণ বড়ুয়া, প্রচার প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ পেলেন কিনা, আজকের কয়েকটা বিষয় নিয়ে খুবই আলোচিত হচ্ছে। বিশেষ করে একজন প্রার্থী, তিনি মুজিব বর্ষের সমাবেশ ছিল সেখানে ট্রাক নিয়ে সমাবেশ করেছেন এবং পরবর্তীতে সিইসি পর্যন্ত বলেছেন যে এই সমাবেশটি করার জন্য আওয়ামী লীগের নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার দরকার ছিল। যদিও প্রার্থী বলছেন যে তিনি নির্বাচনী প্রচারণায় যাননি, তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে সেখানে গিয়েছিলেন। কিন্তু বিএনপির অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিল নির্বাচন কমিশন। হ্যাঁ, সিইসির বক্তব্যটা আমি খেয়াল করেছি। উনি বলেছেন বিধিতে বা আইনে অন্য নির্বাচন বহির্ভূত কোনো বিষয়ে প্রোগ্রামে অংশগ্রহণে কিছু বলা নেই, বাট তারপরে উনি বলেছেন যে গুড প্র্যাকটিস, উনি যেটা মিন করেছেন গুড প্র্যাকটিস, যে গুড প্র্যাকটিস হিসেবে আমাদেরকে অনুমতি নিলে ভালো হতো। তো এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে অনুরূপ পরিস্থিতি বা অনুরূপ কোনো উপলক্ষ যদি বিএনপির প্রার্থীর থাকতো বা দল হিসেবে বিএনপির থাকতো, তারাও নিশ্চয়ই একটা সমাবেশ করতেন পল্টনে বা সরোয়ার্দী উদ্যানে, বা অনুমতি নিতেন বা এরকম কিছু করতেন। সেটি একটা কাকতালীয় ব্যাপার হয়ে যেতে পারতো, কিন্তু আওয়ামী লীগের একটা উপলক্ষ আছে, এই কারণেই এটি হয়েছে। ওখানে নির্বাচনের কোনো কথাও আসেনি, বলেও নি, কেউ ভোটও চায়নি। তো আমার মনে হয় যে ঠিক এটি গুড প্র্যাকটিস হিসেবে হোয়াট অট টু বি এরকম হতো, বাট দ্যাটস নট এ ব্রিচ অফ ল। এটা কোনো বিধিবিধানের কোনো লঙ্ঘন। সিসি নিজেও বলেছেন যে বিধিতে এরকম কিছু করা যাবে না, সেরকম একটি সমান সুযোগ তৈরি হয়েছিল। এই প্রশ্নটি একটু আসে, আপনি দেখবেন যে বিধিবিধানগুলো দেখবেন আওয়ামী লীগের এবং বিএনপির কিন্তু হেভিওয়েট নেতৃবৃন্দ আছেন। তো দেখা গেল মন্ত্রী বা এমপি হবার বা অন্য কোনো সরকারি পদে থাকবার কারণে আওয়ামী লীগের যারা ফিগার, আওয়ামী লীগের যারা হেভিওয়েট ফিগার, যাদের কথা মানুষ শুনছে অনেক বছর ধরে, তারা নির্বাচনে ভোট চাওয়া তো দূরের কথা, তারা বলেছেন যে আমাদের সিনিয়র দুজন নেতা আমির হোসেন আমু এবং জনাব তোফায়েল আহমেদ বলে যে ওনারা কোনো ব্যবস্থাপনাগত বিষয়েও থাকতে পারবেন না, এটি বলল, এবং দে কমপ্লাইড দ্যাট, তারা এটি নাই। এবং কোথাও অন্য কোনো প্রোগ্রামে এমন হয়েছে যে ঢাকা, তো এখানে আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই ঢাকায় থাকেন, অন্যান্য নেতৃবৃন্দ ঢাকায় থাকেন, পার্টি অফিসে যান, এমন অবস্থা হয়েছে যে তারা পার্টির দৈনন্দিন যে রুটিন সাংগঠনিক কাজ সেটিও করতে পারছেন না।
অর্থাৎ এইটির ফলাফলটা কিন্তু বিএনপির সিনিয়র নেতারা পেলেন। মওদুদ সাহেব থেকে শুরু করে মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, সমস্ত তাদের সিনিয়র নেতৃবৃন্দ বিনা বাধায় এবং তাদের যে যতখানি পলিটিক্যাল ফোকাস দরকার, পুরো ফোকাসটা কিন্তু ডেডিকেটেডলি দিয়েছেন তাদের প্রার্থীর জন্য। অপরপক্ষে আমাদের দেখেন, আমাদের প্রার্থী ভালো, কিছুটা হয়তো কাভার করছেন তাদের প্রার্থীর ব্যক্তিগত ইমেজে। যেমন উত্তরের প্রার্থী নিয়ে আপনি জানেন যে ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট হয়েছে, রিটটি কোর্ট এন্টারটেন করেননি, কিন্তু কারণটি ভিন্ন। এবং বিএনপির আইনজীবীরা একবারও বলেননি যে সিঙ্গাপুরের ওই কোম্পানিতে বিএনপির উত্তরের প্রার্থীর শেয়ার নেই, যেটি তিনি ডিসক্লোজ করেননি। এবং আদালতে বলেছেন যে এই 3-4 দিন সময়ের মধ্যে তারা এটা ভেরিফাই করতে পারবেন না সিঙ্গাপুর থেকে সরকারিভাবে, এটি কম সময়। বাট ওনারা উন্মুক্ত রেখেছেন নির্বাচনের পরেও যেন বিষয়টি নিয়ে অনুসন্ধান করা যায় এবং করা হয়। আপনি লক্ষ্য করবেন পানামা পেপারসে ওনাদের নাম আছে, এটা পাবলিক। আবার সিঙ্গাপুরের কোম্পানিতে ওনারা শেয়ার আছে যেটা 2 মিলিয়ন ইকুইভ্যালেন্ট বড়টা, সেটা ওনারা ঘোষণাই দেননি। সুতরাং আপনি লক্ষ্য করবেন বিধিবিধানের প্রতি এবং মানুষের যে আবার গুড প্র্যাকটিস আছে, এই যে মানুষকে আমি সার্ভ করব তাদের কাছে আমি একটু গোপন করলাম কেন? হয়তো আয়কর হতে পারে, আয়কর হলে আয়কর দিতেন, বাট গোপন করে গেলাম। তো আমি যেটি একজন ভোটার হিসেবে মনে করছি, দেখেন লক্ষ্য করবেন যে এই নগরীকে যারা সার্ভ করবেন, মানুষকে যারা সার্ভ করবেন, প্রাইমারি ফেসলি দে হ্যাভ টু বি অনেস্ট। সেটি উত্তরের প্রার্থী সেটি করেননি। তো আমি যেটা ধারণা করছি যে বিএনপি নির্বাচনটিকে নিয়েছেন কৌশলগত এজেন্ডা হিসেবে। একটু আগে আপনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটি বলেছেন, নির্বাচনটাকে আপনারা দেখেন যে পোস্টার দেখেন। আমি কালকে ধানমন্ডিতে বিএনপির একটি বড় মিছিল দেখেছি, আই ওয়াজ পাসিং থ্রু। তারপর পোস্টার তো আছে, কিন্তু কথা হচ্ছে যে বিএনপির পোস্টার তো আর আমি লাগিয়ে দিব না, আপনি লাগিয়ে দিবেন না, তাদের পোস্টার তারাই লাগাবেন। জি, এই প্রশ্নটাই আপনাকে করতে চাই শেখ রবিউল আলম। ধরেন বিএনপির পোস্টার কম দৃশ্যমান, এটা আমাদের চোখে হয়েছে, কিন্তু সেটি নিয়ে আমরা যখন আওয়ামী লীগ নেতাদেরকে প্রশ্ন করেছি, এমনকি খোদ প্রার্থীকে প্রশ্ন করেছি, তিনি বলছেন পোস্টার লাগানোর দায়িত্ব তো আমাদের না। কিন্তু উনি জানতে চান যে পোস্টার লাগাতে গিয়ে কেউ বাধার শিকার হয়েছেন কিনা, সেটি তারা জানতে চান। অথবা কেউ যদি পোস্টার নাই ছাপায়, অথবা পোস্টার কি আসলে খুব বেশি কাজ করে কিনা নির্বাচনে। পোস্টার লাগানোর দায়িত্ব তো বিএনপির, পোস্টার লাগানোর দায়িত্ব তো আওয়ামী লীগের, এটা তো কেউ বলছে না। আওয়ামী লীগ তো সে দায়িত্ব না, কিন্তু আওয়ামী লীগ তো দায়িত্ব নিয়েছে কাটার। সমস্যা হচ্ছে রাত্রে আপনি পোস্টার লাগালে ভোর রাত্রে ওগুলো কেটে ফেলার জন্য আওয়ামী লীগের অনেক টিম ঢাকা শহরে ঘুরে কাজ করে, আমার এলাকায় করে। ধানমন্ডির কথা বলছি, ধানমন্ডি কথা বলছি, কলাবাগানের কথা বলছি, হাতিরপুলের কথা বলছি, হাজারিবাগের কথা বলছি, নিউ মার্কেটের কথা বলছি। আমি 17টা ওয়ার্ডের দায়িত্ব পালন করছি। পোস্টার লাগিয়ে আসে, ওনাদের একটা টিমই রয়েছে এগুলি কেটে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলছি আপনাকে, ওনাদের তো সিনিয়র নেতা নামার দরকার নেই, ওনাদের পাড়া মহল্লার যে শুধু নেতা কর্মীরা আছে তারা বেপরোয়া। তাদেরকে নির্বাচনে বিধিবিধানের মধ্যে রাখা সম্ভব না। বাংলাদেশটা সেই জায়গায় চলে গিয়েছে, কারণ নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা সব একাকার হয়ে গিয়েছে। এবং তারা মনে করে তাদের দায়িত্ব পড়েছে আওয়ামী লীগের প্রার্থীকে উইন করানো এবং তাদের পারপাস সার্ভ করানো। এখানে বিধিবিধান তোয়াক্কা করার কোনো সুযোগ তাদের কাছে নেই, এবং তারা তা মনে করে না, এবং এই নির্বাচন কমিশনের পক্ষে সেটা সম্ভব না। আমরা ওই আশা ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে তোমরা আমাদের, অন্তত আমাদের যে অধিকার রয়েছে, হ্যাঁ তোমরা আচরণবিধি লঙ্ঘন করছো, করো। আমরা জানি যে এই নির্বাচন কমিশন তোমাদেরকে রহিত করতে পারবে না, কিন্তু আমাদের ন্যূনতম মানুষের কাছে যে ভোট চাওয়ার সুযোগ দাও, প্রচার প্রচারণার সুযোগ দাও, নির্বাচনের দিন আমাদের কেন্দ্রে থাকতে দাও, ভোটাররা ভোট দিক, তাদের পছন্দের প্রার্থীকে যে রায় হবে সেটাই গণতন্ত্র, সেটাই হচ্ছে আমরা মেনে নেব, এবং সেটা সেই সুযোগটা অন্তত করো। কারণ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াই তো আজকে অনাস্থা, নির্বাচন প্রক্রিয়া ভেঙে পড়েছে, সেটা উদ্ধার করার দায়িত্ব আমাদের যেমন রয়েছে, পার্টিসিপেট করে সরকারের আরো বড় দায়িত্ব। প্রশান্ত ভূষণ বড়ুয়া যে দুটো পয়েন্ট রেজ করলেন, একটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের মন্ত্রী বা নেতৃস্থানে অনেকে ভোটে নামতে পারেননি, সেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কারণেই। আবার তাবি দাওয়ালের কথাই তিনি মিন করেছেন, তিনি হিসাব যে গোপন করেছেন, সেগুলোর ক্ষেত্রে সেই বিধি তো বিএনপির প্রার্থীও খানিকটা লঙ্ঘন না, হিসাব গোপন করেছে সেটা আইনি প্রক্রিয়া, সেটা দেখা যেতে পারে। উনি তো বলেননি উনি হিসাব গোপন করেছেন। ব্যাপারটা হচ্ছে ওনার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ কাল্পনিকভাবে একজন করেছেন, অভিযোগ করেছেন মানে যে সত্য সেটা তো বিষয় না। যদি সেটা সত্য প্রমাণিত হয়, নিশ্চয়ই বিধিবিধান আছে। তাবি দাওয়াল বিএনপির প্রার্থী, তিনি শেষ পর্যন্ত নির্বাচনে আছেন, থাকবেন। তিনি বিএনপির বৈদেশিক বিষয়ে নিয়ে কাজ করেন, তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি একজন রাজনৈতিক পরিবারের মানুষ, এবং ইতিমধ্যে তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ইশরাকও তাই। প্রশান্ত দা ওনার প্রার্থী সম্পর্কে বললেন, হ্যাঁ ওনার ধারণা থাকতেই পারে, কিন্তু বিএনপির তো আরো যোগ্য প্রার্থী। আপনার ইশরাক হোসেন ফজলেনুর তাপসের চেয়ে বেশি যোগ্য প্রার্থী, এবং তিনি ধরেন একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তাপস সাহেব বিগত 2বার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এর আগে তো ইশরাকের মতোই নবীন ছিলেন, তাই না? তো ইশরাক রাজনীতিতে এসেছেন, তিনি ছাত্রদল করতেন,
এবং পুরন ঢাকায় তার বাবার ঐতিহ্য রয়েছে, রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, ইতিমধ্যে তিনি ব্যাপক পারিবারিক জনপ্রিয়তা একটা- অর্জন করেছেন। আমি আসছি ওই জায়গাতে। আরেকটা জায়গা উনি বলছিলেন যে 10টা গুন্ডা আর 5টা হোন্ডায় নির্বাচন হয়ে গেছে। আমার জানা নেই, আপনি জানা আছে কিনা আমি জানি না। তবে এখন আমরা দেখছি দুইজন আনসার, একজন পুলিং অফিসার হলে 100% ভোট নির্বাচনের আগে রাত্রে হয়ে যায়। এটা হচ্ছে প্রতিদিনই। জি এর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীও লাগছে না। বেশ, ওই যে আপনার প্রত্যেকটা কেন্দ্রে 16 জন দিয়ে দেওয়া হয়েছে না, এরাই যথেষ্ট আওয়ামী লীগের নির্বাচন ধরেন করবে। বিএনপি সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচনে সিরিয়াসলি প্রচারণা করছে, পোলিং এজেন্ট দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে ভাবনাটা হচ্ছে এরকম। তাহলে এই নির্বাচনটা শেষ পর্যন্ত আসলে কোন দিকে যাবে? এর বাইরে দায়টা কি, এই দায় কেন আওয়ামী লীগ নিচ্ছে? আমি প্রশ্নে আসছি, তার আগে একটু কিছু কথা বলতে হয় যেগুলো আসলে আগের বক্তাদের কথায় উঠে এসেছে। প্রথমত হচ্ছে নির্বাচনী যে প্রচারণার বিষয়টি, পোস্টার নিয়ে যে কথাটি উঠেছে, নির্বাচনী পোস্টার দিয়ে আজকাল কোনো প্রচারণা হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দল এই বিষয়ে, যদি প্রার্থীরা অত্যাধিক রকমের পোস্টার যারা ছাপিয়েছেন তারা এটা একটা মানে পানিতে টাকা ফেলে দেওয়ার মতন বিষয়। পোস্টার এবং মাইকিং এই দুইটার এবং উপরে পরিবেশেরও ক্ষতি। রীতিমতো মানুষ বিরক্ত, এগুলা কেউ পছন্দ করে না। Exactly. এখন আপনি ডিজিটাল বাংলাদেশ আমাদের সরকারি তৈরি করে দিয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশের যে সুফল, হাতে হাতে স্মার্টফোন, একবারে আপনার চাইনিজ স্মার্টফোন থেকে শুরু করে আইফোন যাই আপনার হাতে থাকুক না কেন, আপনি দেখে নিতে পারবেন আপনার সামনে চয়েসেসগুলো কোনগুলো, এবং ওইভাবেই মানুষ দেখছে। ন্যাশনাল মিডিয়া, আমাদের যে টেলিভিশন মিডিয়া, আপনাদের বরাত দিয়ে সবাই জানতে পারছে। তো কোনোভাবেই আসলে এই পোস্টার এবং মাইকিং এগুলো আর প্রচারণার অংশ হিসাবে নেই। আরেকটা বিষয়, আমার বাম পাশের বক্তা যে বিষয়টি তুললেন, অবতারণা করলেন যে এই হাত পাখার পোস্টার থাকে, বিএনপির কেন থাকে না? তা হাত পাখার পোস্টার যদি আমরা যদি বিএনপির পোস্টারই আওয়ামী লীগের লোকজন টিম করে করে কাটতো, তাহলে হাত পাখার পোস্টার কেন ছেড়ে দিব? তাহলে তো একক চক্র আমরা রাখবো। তা হাত পাখার পোস্টারগুলো কেন থাকবে? এটা আমরা কেন কাটছি না? না, ওটা কাটার দরকার নাই তো। না, এগুলা এই তারা ধরেন কোথাও এই ধরনের আওয়ামী লীগের- কথাবার্তা বলে প্রক্রিয়াগত যেই জায়গাগুলো, আমরাও তো আইনজীবী, আইনের কিছু আপনার মারপ্যাচ আছে, যখন আপনি সাবস্টেন্সে পারবেন না আপনি প্রক্রিয়াতে চলে যাবেন। বিএনপির এখন বিষয়টা হয়ে গেছে সম্পূর্ণরূপে নো সাবস্টেন্স প্রসিডিউরাল কথাবার্তা। তাদের ক্যান্ডিডেট দুইজনই রিলেটিভলি ভেরি উইক, এটা আপনার মেনে নিতে হবে। উনি বলছেন ইয়ের কথা, তাবিদ আউয়ালের কথা আমার কলিগ একজন এখানে তুলে এনেছেন, উনি বলছেন এটা নাকি কাল্পনিক একটা অভিযোগ। এটা তো পাবলিক রেকর্ড, অন পাবলিক রেকর্ড। আপনি এখন সিঙ্গাপুরের স্টক এক্সচেঞ্জ, ওদের যে কোম্পানিজ রেজিস্টার, সেগুলোর মধ্যে যা দেখতে পারবেন কোন কোম্পানি, সেই কোম্পানির মালিক কে, তাদের কতটুকু শেয়ার আছে, সব এগুলো তো মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি, আমরা তো মিডিয়াকে জানাই। সেই বিনিয়োগ থাকাটা কি অন্যায়? বিনিয়োগ না, থাকা অন্যায় অন্যায় না, কিন্তু আপনি নির্বাচনী হলফনামায় এই বিষয়টি প্রকাশ না করা নির্বাচনী আচরণবিধির আচরণবিধির সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে লঙ্ঘন। এখানে আপনার ইন্টিগ্রিটির জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। যে একে তো আপনি আনডিসক্লোজড ওয়েলথ আপনার বাইরে গেছে, আমরা বিএনপির লোকজনের কাছ থেকে সারাক্ষণ মুখে মুখে শুনতে থাকি টাকা পাচারের কথা, এটা তো তাহলে টাকা পাচার। আপনার এটা যদি রেকর্ডে না থাকে, সিঙ্গাপুরে যে আমরা জানতে পারি আপনার সম্পদ আছে, কিন্তু সেই সম্পদের কোনো রেকর্ড বাংলাদেশে নাই, তাহলে তো এটা ক্লিয়ার মানি লন্ডারিং এর কেসও হতে পারে। পানামা পেপারস। তো এখানে আপনার শুধু তো বিষয়টা প্রসিডিউরাল ইস্যুও না, এখানে তো ইন্টিগ্রিটির ব্যাপারটাও চলে আসে। উনি বলছেন যোগ্যতার কথা, যে তাপস সাহেব আগের বার 2 টার্ম এমপি হওয়ার আগে নাকি ইশাক সাহেবের মতনই অবস্থায় ছিল। এটা তো মানে এই ধরনের কথা তো আসলে তাপস সাহেবের হেভিয়েস্ট ক্রিটিকরাও বলবেন না, কারণ উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সফল আইনজীবীদের নেতা, সেখান থেকে এসে উনি হয়েছেন সংসদ সদস্য। এই আইনজীবীদের মধ্যে সফল হওয়া, বাংলাদেশের মতন কম্পিটিটিভ মার্কেটে, তারপর আবার আইনজীবীদের নেতৃত্ব দেওয়া, এবং সে কোন সময় উনি ওনার আইনের যশ বা ওনার প্রজ্ঞা দেখিয়েছেন? সেই 2007-8 সালে যখন 2 দলের নেত্রী কারাগারে ছিলেন, তখন খুব কম আইনজীবী সাহস করেছেন তাদের পক্ষে দাঁড়ানোর। এদের মধ্যে একজন ছিলেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, তিনি ভয় করেননি। তো এই মানুষটার সাথে আপনি এমন একজনকে মিলাচ্ছেন যার পরিবার হয়তো রাজনৈতিক, বা তার রাজনৈতিক অভিজ্ঞতা কি তা এখন পর্যন্ত জানতে পারলাম না। বলছেন ইন্টারন্যাশনাল কমিটির সাথে নাকি কাজ করে। না, সেটা উনি তাবিদ আউয়ালের কথা বলেন। না, তার ব্যাপারেও বলেছেন। বৈদেশিক বিষয়ক কমিটিতে ইশাক আছেন, এবং তিনি এখন ছাত্র কথা দলের হচ্ছে জয়েন্ট সেক্রেটারি ছিলেন ইউপি ব্রাঞ্চ। আমার কথা হচ্ছে ওইটা ভাই, এটা তো আমাদের নির্বাচনী যে আইন সেই অনুযায়ী এটা রিকগনাইজই করে না বাংলাদেশের বাইরে দলের বা অঙ্গ সংগঠনের শাখা থাকে। না, আপনাকে মনোভূত হতে হবে, বিষয়টা তো সেরকম না। আপনি কেন মনে করছেন যে আপনার মনোভূত হবে? আমার মনোভূত হতে হবে তাপস সাহেবকে যত আপনার পছন্দ হয়েছে, ইশাককে এরকম আপনার পছন্দ কেন বাংলাদেশের হবে? নির্বাচনী আইন অনুযায়ী আমার তো ইশাককে পছন্দ হয়েছে, ভোটারদের তো ইশাককে পছন্দ হচ্ছে। আপনি কি গণজোয়ার তো সেই দিকে। লাইভ টিভিতে বলছেন যে বিদেশি আপনার শাখা দল কারোরই থাকতে বাংলাদেশের পারে না, নির্বাচনী কিন্তু যে আইন, RPU কোনো জায়গায় থাকতেই রিপ্রেজেন্টেশন পারে অফ না। পিপলস অর্ডার, সেটা লঙ্ঘন করে বিদেশে শাখা করেছেন। গণপ্রতিনিধিত্ব তো তাদের। সেই বিষয়ে আমরা না যাই। হ্যাঁ, ইউকেতে উনি কি করেছেন, মানে ওনার দলের কোন শাখার কাজ করেছেন সেটা বড় না, আর যদি করেও থাকেন সেটারও ওনার
মানে যোগ্যতা হচ্ছে উনি একজনের পুত্র, তাই উনি এই পজিশনে আছেন। তো তাদের সাথে আপনি মিলাতে হবে আমাদের দলের দুই প্রার্থীকে। আমি এটা ডিটেলসে যাব না, এটা নিয়ে প্রতিদিনই টিভিতে বলছি, আমরা সব জায়গাতেই বলছি, এবং- কিন্তু কথা হচ্ছে এবং ভোটাররা যে এই নিঃসন্দেহে- সাবস্টেন্সে ম্যাসিভ ফেলিয়ার, প্রার্থীরা ওনারাই জানেন যে ওনাদের প্রার্থী স্ট্রং না, দুইজনই রাজনৈতিকভাবে অনভিজ্ঞ এবং ওনাদের নিজেদের সাফল্য বলতে দেখানোর মতন কিছু নেই। সোনার চামচ মুখে দিয়ে জন্ম হওয়া কোনো যোগ্যতার মাপকাঠিতে আমি ধরি না। জি, ইলিয়াস ভাই ঠিক এই জায়গায় প্রশ্ন যে আপনারা বিএনপি জানে যে তাদের প্রার্থী তুলনামূলকভাবে কম যোগ্য, কম্পেয়ার BNP করলে এটা মনে করে না। না, আপনি এটা বলছেন। ব্যারিস্টার ফরহাদ বলছেন তার দাবি। তো সেরকম একটা জায়গা থেকেই কি এখন নির্বাচন নিয়ে এক ধরনের একটা উত্তেজনা তৈরি করা, একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, এবং যেটা গেল নির্বাচনে দাবি দাওয়াল করেছিলেন যে সকালবেলা ফেরত এসেছিলেন নির্বাচন থেকে, সকালবেলা ফেরত নিয়ে আসতে উপায় নেই, তো কারণ রাতে কেন্দ্র দখল হয়ে গেছে। একদম প্রার্থী যখন খবর পান যে 10টার রাতে মধ্যে দখল হয়ে election গেছে, শেষ। তখন তো Polling agent তারা নেই। নির্বাচন থেকে লাভ করে। এই যে বিশেষ করে ঢাকা সাউথের দুজন প্রার্থীর কথা বলা হচ্ছে, ব্যারিস্টার তাপস এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, প্রত্যেকে যে কখনো না কখনো শুরু করে। ইশরাক সাহেব এই যে ইঞ্জিনিয়ার, অন্য এই দুজন লন্ডনে পড়াশোনা করেছেন আমি জানি, তিনি তো দেশের বাইরে পড়াশোনা করেছেন। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু পুরনো ঢাকায় ইশরাকদের কিন্তু অনেক জনপ্রিয়তা আমাদের নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। 1991 সালে যে নির্বাচনটি হয়েছিল, আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী, তাকে কিন্তু ইশরাকের বাবা মিস্টার সাদেক হোসেন খোকা হারিয়েছিলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা। সুতরাং আর ইশরাকদের অলি গলি সব কিছু পরিচিত। তাপস সাহেব নিশ্চয়ই যোগ্য লোক, তিনি দুবার বোধহয় সংসদ সদস্য, তিনবার। কিন্তু ইশরাককে একদম আপনি ফেলে দিবেন সেই সুযোগ কিন্তু আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, আর ইশরাক বয়সে তরুণ এবং তার বক্তব্যগুলো আপনি শুনবেন, তার ভিশন চমৎকার। তাপস সাহেব, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চারজন যে প্রার্থী এবারের মেয়র, চারজনই কিন্তু ভালো প্রার্থী আমি মনে করি। এবং আপনি দিস দ্য ফার্স্ট টাইম আপনি দেখবেন যে দুই দলের নেতারা তর্ক বিতর্ক করছেন, বাট কোনো প্রার্থী এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে যে বিষোদ্গার, সেটি কিন্তু এবার হয়নি। এটি গুড সাইন। তো সুতরাং ওই তুলনায় না যে তাবির সাহেবকে ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে বলে। প্রচারণা কেমন হলো? প্রচার ভালো হয়েছে। যেমন দুই প্রার্থী সব, এটা তো আমরা জানি যে দুইটি যে বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দলের তো অনেক সমর্থক রয়েছে। এবং যে কথাটা আমরা শুরুতে সবাই আলোচনা করেছি, বিএনপি মহাসচিব যেটা বলেছেন, এবারে কিন্তু বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা কিন্তু সবাই মাঠে নেমেছেন এবং তারা চেষ্টা করছেন তাদের প্রার্থীকে জেতানোর জন্য। কারণ তাদের মধ্যে এমন একটি মাইন্ডসেট হয়েছে যে কেন্দ্র তো দখল হয়ে যায়, দেখি আমরা দখল রোধ করে ভোটটি দিতে পারি কিনা, এবং সেই চেষ্টা তারা করছেন। সুতরাং এই প্রার্থী কে যোগ্য কে অযোগ্য, চারজনই যোগ্য বলে আমি মনে করি। যদিও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে উত্তরে যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি দেখেছি, সেটি অন্য তিন প্রার্থীর চেয়ে অনেক লো। বাট অন্য তিনজন কিন্তু খুব ভালো শিক্ষাগত যোগ্যতা। বাট উত্তরে যিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনিও বিজেপির মতো সংগঠনের সভাপতি, বিশাল অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে। সুতরাং ওই বিচার করে লাভ নেই। আমরা ভালো কাজ চাই, যিনি যেতে আসুন। এই নগরবাসীর যে মূল যে সমস্যাগুলো, যেমন আমরা দেখেছি যে ডেঙ্গুর কারণে কত কিছু হয়েছে, ডেঙ্গু, নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, যানজট, এগুলো যাতে দূর হতে পারে, মানুষ যাতে একটু মোটামুটি বাসযোগ্য। যদি আওয়ামী লীগের কিছু নেতা বলছেন যে এটি সিঙ্গাপুর হয়ে যাবে, এটি ব্যাংকক হয়ে যাবে, এটি মালয়েশিয়া হয়ে যাবে, আমরা এগুলো চাই না। আমরা মোটামুটি এই 10 মিনিটের রাস্তা যাতে 20 মিনিটে যেতে পারি, 2 ঘন্টা যেন না লাগে, বাস্তবসম্মত কথা, সেটি আমরা চাচ্ছি। ইলিয়াস ভাই, আরেকটা প্রসঙ্গে আপনি অবতারণা করেছেন যে কেন্দ্রে গিয়ে দখলে নেওয়া মানে কি ভোট দখল না, আমি বলছি কেন্দ্রের আশপাশে জড়ো হয়ে থাকা, কেন্দ্রে নিজেদের উপস্থিতিটা জানান দেওয়া, সেটি নিয়ে একটা বিতর্ক চলছে। বিএনপিও কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে চাই, আওয়ামী লীগের সভাপতি রাখতে চাই, এবং সম্ভবত সেখান থেকে শুধু একটা লাইন আমি বলি, আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা সেই নিয়ে আপনার কথাই শুনবো। তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঢাকা সিটি নির্বাচন নিয়ে কথা বলছি আমরা। সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আছেন আমাদের সঙ্গে। ইলিয়াস ভাই, যে প্রসঙ্গে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, এই যে একটা সব মিলায়ে ধরেন কেন্দ্র দখল করার, এই দখল মানে যদিও রাজনৈতিক নেতারা সেই দখল বুঝাচ্ছেন না, কিন্তু দুই পক্ষই যদি সেটা নিয়ন্ত্রণ নিতে চায় বা এই নিয়ন্ত্রণ নিতে চাওয়ার সংস্কৃতি থেকে আসলে আমরা
কবে বের হব? এটা আসলে ইলেকশন ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট এবং আপনি নিশ্চয়ই ফলো করবেন। আমি একটু সঙ্গে যোগ করি, ইশরাক সাহেবের সমাবেশে যেদিন হামলা করা হলো বা মারামারি হলো ধরুন, তখন একজন পুলিশের বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে জি। যে বিএনপি পালিয়ে গেছে, আমাদের দল আছে এখানে। না, পার্টি। পার্টি, ওই পার্টি আর দল তো একই। হোয়াট ডাজ ইট মিন? নাম্বার 2, একজন ইলেকশন কমিশনার বলেছেন এবং তিনি প্রায় বলেন যে ইলেকশন কমিশনের তো নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই, এই নির্বাচনটির গতি প্রকৃতি এটি দিয়ে বোঝা যাবে। বাট যে পজিটিভ দিকগুলো আমরা আগেও আলোচনা করেছি, এখনো কিন্তু পুলিশের সেই পার্টি নিয়ে পুলিশ একটা ব্যাখ্যা দিয়েছে এবং সেই ব্যাখ্যাটা আমরাও জানি যে পুলিশের বিভিন্ন ইউনিটকে পার্টি বলা হয়। ধরেন বিএনপি অফিসে যে ইউনিটটা ওদের wireless message গুলো তাই বলে। পার্টি বলে। যাই হোক, এটা হয়তো আমাদের জানা ছিল না। এখন এই ওনার এই বক্তব্যটি ভাইরাল হওয়ার পরে আমরা জানলাম পুলিশে আগে এ ধরনের কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনি সরাসরি বলেছেন কেন্দ্র দখল নেওয়ার জন্য, বলেননি? আমরা কিন্তু সেটিও দেখেছি। তো আমরা এই সংস্কৃতি বেরিয়ে আসতে হবে। আসলে সব দলের মাইন্ডসেটও চেঞ্জ করতে হবে। এই যে মানুষের যে ভোটাধিকার হরণের সংস্কৃতি গড়ে উঠেছে খুব ভয়াবহভাবে, ফিরাতে হলে নির্বাচন কমিশন, আমরা কিন্তু জানি যে নির্বাচন কমিশন, ভারতের যে টিএন শেষন যে নির্বাচন কমিশনের নেতৃত্ব দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া মানুষের একটা আস্থা ফিরিয়ে এনেছে। সেই ভারতের নির্বাচন কমিশনের চেয়ে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা বেশি। যেমন আইনগতভাবে দেখুন যে 104টি অভিযোগ পড়েছে, কোনোটি কোনো আলোচনায় আসেনি। ইভেন নির্বাচনের ডেট ঘোষণার পরে 4টি মিটিং হয়েছে নির্বাচন কমিশনের। এই যে অভিযোগগুলো এসছে, অভিযোগ নিয়ে কোনো আলোচনাই সেখানে হয়নি। তো সবাইকে আন্তরিক হতে হবে আসলে। যেমন নির্বাচন কমিশন, স্টেক হোল্ডার যারা বিভিন্ন পার্টি, রাজনৈতিক, আমরা একদম শেষ সময় ব্যারিস্টার শাহলী ফরহাদ, শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে হয়তো আমাদের এটাই, এরপরে হয়তো আমাদেরকে নির্বাচনই দেখতে হবে। শেষ আলোচনা শেষ পর্যন্ত নির্বাচনটা নিয়ে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন আছে। দল হিসেবে আওয়ামী লীগের জন্য এটা একটা বড় পরীক্ষা নিঃসন্দেহে। না দেখুন, আসলে মানে এই ধরনের কথা আমরা যত বেশি বলবো, আমাদের সামনে যে আসল ইস্যুটা সেটার থেকে আমরা তত বেশি দূরে সরে যাব। বিষয় হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই, আসলে দিনও না, আসলে কয়েক ঘন্টার মধ্যেই আমরা 48 ঘন্টার মধ্যে, আমরা 48 ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা ভোটে যাচ্ছি। তো এখন আসলে মানুষের সামনে এই যে বারবার এরকম রেটরিক তুলে আনা যে ভোটাধিকার হরণ হয়ে যাচ্ছে, রাতের বেলা ভোট হয়ে যাচ্ছে, এই ধরনের কথা থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। লেট আস টক অ্যাবাউট দ্য ক্যান্ডিডেটস। আমাদেরকে যে আমাদের সামনে যে প্রার্থীগুলো দেওয়া হয়েছে এই মেজর দলগুলো থেকে, তাদের প্রোজ অ্যান্ড কনস, তাদের কার কি যোগ্যতা আছে অযোগ্যতা আছে আমরা তা দেখি। তাদের পলিসিজ এবং ভিশন কি। ঢাকা শহরের মতন একটা কমপ্লিকেটেড একটি শহরকে তারা কিভাবে মানুষের জন্য আরো বেশি বাসযোগ্য করে তুলবেন, গতিময় করে তুলবেন, সচল করে তুলবেন, এগুলো আমরা একটু জাজ করি। তাদের মধ্যে এই দুই মেয়র তো আপনার আলাদা দুইটা শহরের না, অনেক জায়গায় বাউন্ডারি কোনটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যেরকম আমাদের লালমাটি এলাকায় ঠিক কোন জায়গাটায় যে সাউথ শেষ হয়েছে, কোন নর্থ শুরু হয়েছে বলা যাচ্ছে না। তো সেই জায়গায় আপনার সমন্বয়, যারাই মেয়র নির্বাচিত হোক তাদের দুইজনের মধ্যে আবার একটা সমন্বয় করার ব্যাপার থাকবে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সবচেয়ে বেশি জরুরি এবং এই বিষয়গুলো মাথায় নিয়েই মানুষের ভোটের দিন ভোট দিতে যাওয়া উচিত। এবং বিএনপির আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই হাইপারবোল এবং রেটরিক থেকে আগামী, আপনারা নিজেরাই বলছেন যে কোনো সময়ের তুলনায় নাকি এইবারের পরিস্থিতি আগের বারের তুলনায় অনেক ভালো আছে, তাহলে আপনারা বারবার কেন বলছেন রাতের বেলা ভোট হয়ে যাবে, ভোটাধিকার দেওয়া হচ্ছে না? এই ধরনের কথা বলে তো আপনারাই মানুষকে ডিসুয়েট করতেছেন ভোটিং সেন্টারে যাতে তারা না যায়। এই ধরনের কথা একটা দল যদি বাংলাদেশের মেজর একটি পলিটিক্যাল পার্টি যদি 24 ঘন্টা বলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটি লার্জ পার্সেন্টেজ অফ পপুলেশন ভাববে যে আমার তো ভোট দেওয়ার কোনো দরকারই নেই। এটা থেকে তাদের বের হয়ে আসতে হবে। জি রবিল ভাই, ঠিক এই জায়গাটাই প্রশ্ন। এবারের ভোটের পরিবেশ এবং আপনি নিশ্চয়ই জাতীয় নির্বাচনের ভোটের পরিবেশকে আপনারাও এক করছেন, ইলিয়াস ভাই সেটি বলছিলেন। ফলে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার আহ্বান না জানিয়ে ভোট নিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে, তার দায় ব্যারিস্টার শাহলী ফরহাদ আপনার দলকে দিচ্ছেন। সেই দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগের ওই পরিবেশ সৃষ্টি করেছে বিগত নির্বাচনে, বিদায় তো জনগণের আতঙ্ক। এই যে এই পর্যন্ত আমরা বলছি যে এখনো পরিবেশ ঠিক আছে, আমরা বলছি না, বলছি তো, কিন্তু ভোট তো আর ধরেন নির্বাচনের আগের রাত্রেই তো আশঙ্কা, সেই দিনটা তো এখনো আসেনি। অর্থাৎ ওই আশঙ্কা তো আমি মুক্ত হতে পারছি না, ভোটাররা তো মুক্ত হতে পারছে না। আজ পর্যন্ত তো আমি বলছি যে না ঠিক আছে, কিন্তু কাল পরশু এই দুদিনে ঠিক থাকবে। আতঙ্ক যেমন আমার মধ্যে রয়েছে, ভোটারদের মধ্যে রয়েছে। অর্থাৎ আতঙ্ক যেহেতু রয়েছে আর অভিজ্ঞতা যেহেতু বিগত দিনে ভালো না, আপনি তো সংখ্যা থেকে তাদেরকে বেরিয়ে আনতে পারবেন না। উনি আরেকটা কথা বলছিলেন, আতিকুল ইসলাম, তিনি একজন ব্যর্থ মেয়র। এই 11 বছর আওয়ামী লীগ ঢাকাকে অবাসযোগ্য করে ফেলেছে। ছিল না, কিন্তু উনি ছিলেন 9 মাসে কি করেছেন উনি, সেটাও ব্যর্থ হয়েছেন। উনি প্রশাসক হিসেবে মতো নিয়োগ হয়েছিলেন, যে বিতর্কিত নির্বাচনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিতর্কিত সেই নির্বাচনে একটা কেন্দ্রে 3 ভোটও পড়েছিল। যাই হোক, আমি সেখানে যাব না,
11 মাসে কি করেছেন? সম্পূর্ণ ব্যর্থ। এখন ব্যর্থ মেয়রকে আপনি নমিনেশন দিলেন, আবার 11 বছর ধরে আওয়ামী লীগ এই ঢাকাকে আজকে জরাজীর্ণ করেছে, মানুষকে কোনো সেবা দেয়নি। ঢাকা আজকে পরিত্যক্ত একটা নগরী, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট সিটি বসবাসের জন্য। আপনার উপর মানুষ আস্থা থেকে কেন ভোট দেবে? ওনাদের যোগ্য প্রার্থীকে, এত যোগ্য প্রার্থী কেন ভোট দেবে মানুষ? আমরা ঢাকাবাসীর সেবা করেছি, আমাদের সময় ওয়ার্স্ট ছিল না। আমরা ঢাকাবাসীর সেবা করেছি, আমরা মেয়র নির্বাচিত হয়েছি, ঢাকাকে বাসযোগ্য করার চেষ্টা করেছি, অনেক উন্নয়ন করেছি, অবশ্যই মানুষ আমাদেরকে ভোট দেবে। আরেকটা কথা উনি বলছিলেন, আমরা একদম শেষ এক বাক্যে শেষ করব। ইশাকের উপর হামলা হলো, তাই না? উনি বললেন, এমনভাবে বলতে চাইলেন প্রশান্তদা যে মনে হয় দোষটা ইশাকেরই ছিল। ইশাকের উপর হামলা হয়েছে, মামলা হলো না, ইশাকের বিরুদ্ধেই মামলা হলো, এবং ইশাক সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে 200 নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা যে মামলাটা করতে গেলাম, মামলাটা পর্যন্ত নেই, লেভেল প্লেইং ফিল্ডটা থাকলো কোথায়? অর্থাৎ সবচেয়ে একটা বাক্যে দিই প্লিজ, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনের সাথে যারা জড়িত তারা সরকারি দলের প্রার্থীকে উইন করলে ভালো থাকা যায়, সরকারি আনুকূল্য পাওয়া যায়, চাকরিতে সুযোগ সুবিধা পাওয়া যায়, এই লোভেই তো তারা সরকারি দলের পক্ষে উইন করার জন্য নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। আর সরকারি দলের কর্মীরা তো আছেই, যার ফলে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা রয়েছে। প্রশান্ত ভূষণ বড়, এই শঙ্কার একটা বড় কারণ হচ্ছে কোথাও কোথাও অতি উৎসাহী কর্মকর্তা, পুলিশের হোক বা নির্বাহী বিভাগের হোক বা নির্বাচন কমিশন, সেটা দেখাও যায়, সেটাও সত্যি। ফলে তারা আওয়ামী লীগের জন্য কি খুব ভালো কিছু বয়ে আনে? না, এখন আমি ধন্যবাদ জানাই এটি বলবার জন্য, কারণ গুলি করলেন বিএনপির আরিফ, আর মামলা হবে আমার বিরুদ্ধে। আমার উপর গুলি করা হলো, ডুবারে ডুবা নৌকা ডুবা বলে উস্কানি দিয়ে স্লোগান দেওয়া হলো, মেয়র প্রার্থী কাউন্সিলর প্রার্থীর অফিসে গিয়ে লাথি মারলেন, আর মামলা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে। 50 জন আহত হয়েছে বিএনপির ওখানে। দ্বিতীয় বিষয় হলো, আপনি লক্ষ্য করেন, গুলি করলেন আপনি আর মামলা খাবো আমি, তো সেটা তো হতে পারে না। দ্বিতীয়, আপনি যেটা এখন আরেকটি বললেন, আজ পর্যন্ত অতি উৎসাহী কর্মকর্তা যে বিশেষণে যাদেরকে একটা গদ বাঁধা শব্দ, এই কোনো কোথাও উদাহরণ আছে এই পর্যন্ত কোনো অতি উৎসাহী কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে কিছু করেছে? হ্যাঁ, যদি করে নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করবে না পলিটিক্যালি। আর আওয়ামী লীগ একটি গ্রাসরুট পলিটিক্যাল পার্টি। বিএনপি নিজে বলছেন যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তো যদি গণজোয়ারই সৃষ্টি হয় তাহলে এমনভাবে কেন মানুষকে আতঙ্কিত করছেন যাতে মানুষ ভোট দিতে না যায়? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগ মানুষ চায় মানুষ ভোট দিতে যাক। এখন ইভিএমে ভোট হবে, আপনি কেন্দ্রের বাইরে 10 জন জটলা করলেও ইভিএমের ওখানে গিয়ে তো আপনি ভোট দিতে পারছেন না যতক্ষণ আপনি বাটন টিপছেন না। সুতরাং বিএনপি ঐতিহাসিকভাবে প্রযুক্তি বিদ্বেষী একটি দল। আমাদের মনে আছে যে আমাদেরকে সাবমেরিন কেবলে প্রথমবার অন্তর্ভুক্ত হতে না দিয়ে 20 বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে প্রযুক্তিগত দিক থেকে। আমি শেষ করতে চাই, আমরা একটা সুন্দর নির্বাচন চাই, সুন্দর ঢাকা চাই, 4 জন প্রার্থী ভালো মানুষ বলে এখন ইলিয়াস ভাইও বলেছেন, আমরাও কম বেশি জানি যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ইনক্লুসিভ হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। আজকে পর্যন্ত ভাই যেটা বলেছেন, যদি আজকে পর্যন্ত আমরা সবাই মিলে একমত হতে পারি যে নির্বাচনটি ভালো হচ্ছে, তাহলে এখানেই তো আমরা অর্ধেক সফল সবাই মিলে। বিএনপি আওয়ামী লীগ কিন্তু এখানে ঠিক প্রতিপক্ষ আমি বলবো না, গণতন্ত্রের জন্য আমরা সহযোগী প্রতিপক্ষ। আমরা সবাই মিলে গণতন্ত্রের জন্য আমাদের পারফর্মটা যাতে করতে পারি। সরকার দলের মধ্যে থাকা দরকার রয়েছে। বোধ আছে না, বক্তব্য আছে, সেটি হলো বিষয়। ইলিয়াস খান, সবাইকে দর্শক, আমাদেরও প্রত্যাশা ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এখানে দেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষরা, সবচেয়ে বেশি শিক্ষিত মানুষজন, সবচেয়ে সচেতন মানুষরা বসবাস করেন। ফলে সেই ভোটাররা নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রে যাবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যে ভোট দিবেন সেই ভোটের ফলাফলে প্রতিমান হবে। সেটি এদেশের ঢাকার মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশায় নিশ্চয়ই ঢাকা একদিন আবারও আমাদের যে তিলোত্তমা শহর, সেই শহর হিসেবে ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন যারা দেখাতে পারছেন তাদেরকে ঢাকাবাসী মেয়র হিসেবে নির্বাচিত করবেন, কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন। সেই প্রত্যাশায় শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।